এই বড়ই কেনা কোনোদিন করার দরকার নেই, খালি মাথাটা নামায় ফেলাবা। ওরে বাপ রে, এটা অধিকবার। বাংলাদেশের যতগুলো রাস্তা রয়েছে পাহাড়ি অঞ্চলে, তার মধ্যে এই সাজেকের রাস্তা হচ্ছে সবচেয়ে ভয়ানক রাস্তা। অন্যান্য জায়গায় কিন্তু এর চেয়ে উঁচু রাস্তা রয়েছে, কিন্তু এতটা ভয়ঙ্কর নয়। এদিকে একটা ঝর্ণা আছে, নাম হচ্ছে হাজারছড়া ঝর্ণা। কয়েকদিন আগে এই ঝর্ণা একটা দুর্ঘটনা ঘটে, এখানে দুজন মানুষ মারা যায়। এরপর থেকে আর্মি এই জায়গাটা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। আসলে বাংলাদেশের ট্যুরিস্ট স্পটগুলোর অবস্থা খুবই খারাপ। এইভাবে যদি হতে থাকে আসলে বাংলাদেশের ট্যুরিজম ব্যবসা ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে। এই ব্যবসা দিয়ে মালদ্বীপ দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় লোক। ভারত বিলিয়ন বিলিয়ন টাকা ইনকাম করে। বিশেষ করে বান্দরবান 3 বছর ধরে বন্ধ আছে। সেন্ট মার্টিনে সিজনাল ব্যবসা। সুন্দরবনে গেলে নানা রকমের রেস্ট্রিকশন। মানুষ যাবেটা আসলে কোথায়? ওই যে উপরের পাহাড়টাই হচ্ছে সাজেক পাহাড়। এখন পর্যন্ত আমরা সাজেকের যে রাস্তা ধরে এসেছি তার ভেতরে এই রাস্তাটা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এবং সবচেয়ে বেশি খারাপ আর সবচেয়ে বেশি সুন্দর। এক কথায় বলতে গেলে ভয়ঙ্কর সুন্দর রাস্তা। আর আমাদের আজকের পর্বে এই খাগড়াছড়ি থেকে সাজেক পর্যন্ত কিভাবে আসলাম তারই বৃত্তান্ত থাকছে। এর পাশাপাশি এই পথে আসতে আমাদের কি ধরনের ঝুঁকি ঝামেলা এবং কয়টা চেকপোস্ট পার হতে হলো তারও বিস্তারিত থাকছে। তাহলে চলুন না শুরু করি আজকের ভিডিও। শুভ সকাল বন্ধুরা। আজকে সকাল সকাল আমরা রওনা দিয়েছি সাজেক। আমরা এখানে বানর দেখতে পাচ্ছি। আনোয়ার ভাইয়ের বাসার এই জায়গাটা প্রচুর বানর রয়েছে। এবং আমাদের চাঁদের গাড়ি অন ফায়ার। সবাই অলরেডি গাড়িতে উঠে গিয়েছে। কি অবস্থা ভাবি, কেমন আছেন? এই যে আপু, দুলাল ভাই আছে। আমরা এখন গাড়িতে উঠবো। গতদিনের মতো একইভাবে আনোয়ার ভাই আবারও স্টিয়ারিং ধরলেন। এখান থেকে আমরা আনোয়ার ভাইয়ের বোনের বাসায় যাব। ওখান থেকে আরো কিছু যাত্রী তুলে আমরা রওনা দিব সরাসরি সাজেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা মাটিরাঙ্গা আনোয়ার ভাইয়ের বাসা থেকে এখন রওনা দিয়েছি সাজেকের উদ্দেশ্যে। এখান থেকে রওনা দিলাম হচ্ছে প্রায় 8টা বাজে। ওখানে 10:30টার মধ্যে আমাদেরকে একটা স্পট ধরতে হবে বাঘাইছড়িতে। ওখান থেকে আর্মি প্রোটেকশনে সমস্ত ট্যুরিস্ট গাড়িগুলো সাজেক যায়, তাই আমাদেরকে ওই টাইমের আগে পৌঁছাতে হবে। তবে এখান থেকে যেতে খুব বেশি একটা সময় লাগে না। প্রথমে আমরা খাগড়াছড়ি যাব, খাগড়াছড়ি থেকে সেই বাঘাইছড়ি যেতে হবে। মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ আমরা পৌঁছে যাব। গতদিনই আমরা আপনাদেরকে বলেছিলাম মাটিরাঙ্গা হচ্ছে খাগড়াছড়ির আগের একটা উপজেলা। এই কারণে এখান থেকে এখন আমরা চলে যাচ্ছি খাগড়াছড়ি মূল শহরে। আর ঠিক একইভাবে গতদিনের মতো আমরা পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে শুরু করলাম। আর বিশেষ করে সকালবেলা সবুজ পাহাড়ের দৃশ্য যে কোনো দর্শকের মনকেই পুলকিত করে। এখানে যেতে যেতে অসংখ্য গাছপালা আপনাদের চোখে পড়বে। তার মধ্যে বিশেষভাবে আকর্ষণীয় গাছ হচ্ছে কলা গাছ, আর সেগুন গাছ তো রয়েছেই এখানে। এছাড়াও সব ধরনের গাছ কিন্তু এই পাহাড়ি অঞ্চলে হয়। বিশেষ করে ব্র্যান্ডের আমরুপালি গাছ, চায়না ট্রি, লিচুর গাছ, এগুলো সবই কিন্তু এই খাগড়াছড়িতে হয় এবং এখান থেকে প্রচুর পরিমাণে ফল ওই ঢাকা শহরে যোগান দেওয়া হয়। এদিক দিয়ে আমাদেরকে কিন্তু ওই আলুটিলা পাহাড়ে উঠতে হবে, যেভাবে আমরা গতদিন এসেছিলাম। মূলত খাগড়াছড়ি এবং মাটিরাঙ্গার মাঝের এই আলুটিলা পাহাড়টি হচ্ছে সবচেয়ে উঁচু জায়গা। এর উপর দিয়ে নির্মিত রাস্তা ধরে আমরা এখন সরাসরি চলে যাব খাগড়াছড়ি শহরে। তবে শহরে গিয়ে কিন্তু আমরা হোল্ড করব না, ওখান থেকে সরাসরি চলে যাব বাঘাইছড়িতে। চেঙ্গি নদীর উপরে নির্মিত এই ব্রিজটা দেখেই আমরা বুঝতে পারলাম আমরা কিন্তু খাগড়াছড়ি শহরের কাছাকাছি চলে এসেছি। আর এই পর্যন্ত আসতে আমাদের সময় লাগলো মাত্র 35 মিনিট। দেখতে দেখতে আমরা খাগড়াছড়ি শহরে চলে এসেছি। মূলত এটা হচ্ছে খাগড়াছড়ি শহরের চাঁদের গাড়ি স্ট্যান্ড। এখান থেকেই যারা পর্যটক আসেন তারা চাঁদের গাড়ি ভাড়া নিয়ে সাজেক ভ্রমণ করে থাকে। আর এই সাজেক ভ্রমণের জন্য রয়েছে নানাবিধ প্যাকেজ। এই সকল প্যাকেজের বিস্তারিত আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তবে মোটামুটি আপনারা যদি একদিন সাজেক গিয়ে
এক রাত্র স্টে করে আবার ফিরে আসেন, সেক্ষেত্রে আপনাদেরকে গুনতে হবে প্রায় ৯,৫০০ টাকা। আর পুরো খাগড়াছড়ি শহর ঘোরা সহ যদি প্যাকেজ নেন, সেক্ষেত্রে আপনাদের প্যাকেজ পড়বে ১০,৫০০ টাকা। এদিকেও যানজট তৈরি হয়। আমরা এখন খাগড়াছড়ি শহরের মেইন ব্রিজের উপরে রয়েছে, এখানে প্রচুর যানজটের সৃষ্টি হয়েছে। এটাই হচ্ছে খাগড়াছড়ি পৌরসভা এলাকা। আসলে ইদানিং সাজেক এরিয়ায় প্রচুর পর্যটক আসে, কিন্তু সেই তুলনায় রাস্তাঘাট কিন্তু আগের মতোই রয়েছে। উল্টো দিকে যানবাহনের চাপ বেড়েছে, তাই এখানে যানজটের পরিমাণটা অনেক বেশি। আর খাগড়াছড়ি শহর পার হয়ে আমরা আবার বাঘাইছড়ির পথ ধরলাম। এখান থেকে বাঘাইছড়ি যেতে কিন্তু বেশ ভালোই সময় লাগবে, তবে এই যাওয়ার পথের সৌন্দর্য আপনাদেরকে মুগ্ধ করবে। চলতে চলতে কখনো আপনারা দেখতে পাবেন উঁচু উঁচু পাহাড়, আবার কখনো বা দেখতে পাবেন সুবিশাল সেগুনের বন। এছাড়াও আরো নানা জাতের গাছের সবুজ বনায়ন আপনাদের চোখে পড়বে। তবে যে পরিমাণ টুরিস্ট এখান দিয়ে চলাফেরা করে, সেই তুলনায় এদিককার রাস্তা কিন্তু তেমন একটা উন্নত নয়। এক লেনের এই সরু রাস্তাটি পর্যটকদের চলাচলের একমাত্র ভরসা। আর এই রাস্তাটি যত পাহাড়ের উপরের দিকে উঠতে থাকে, ততই ঝুঁকির মাত্রা আরো বহুলাংশে বৃদ্ধি পায়। এই কারণেই তো প্রায়শই এখানে দুর্ঘটনা ঘটে থাকে। তবে দুর্ঘটনা, হায়াত, মৌত, রিজিক এবং দৌলত এগুলো সবই আল্লাহ তাআলার হাতে। তাই ভাগ্যে যখন লেখা থাকবে, তখন যে কোনো জায়গায় এ ধরনের দুর্ভাগ্য ঘটতে পারে। তবে আল্লাহর রহমতে আমরা এই পর্যন্ত সহি সালামতেই চলে এসেছি। আমরা দিঘিনালা চলে এসেছি। খাগড়াছড়ি থেকে পরবর্তী উপজেলা হচ্ছে দিঘিনালা, এরপরে হচ্ছে বাঘাইছড়ি। ওখানে গিয়ে আমাদের একটা স্পট রয়েছে। এদিকে একটা ঝর্ণা আছে, নাম হচ্ছে হাজাছড়া ঝর্ণা। বর্তমানে নিরাপত্তার ইস্যুতে এই জায়গায় যেতে দেওয়া হয় না। কয়েকদিন আগে এই ঝর্ণায় একটা দুর্ঘটনা ঘটে, এখানে 2জন মানুষ মারা যায়। এরপর থেকে আর্মি এই জায়গাটা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে এবং এখন লোকজন আর ভেতরে যেতে পারে না। আসলে বাংলাদেশের ট্যুরিস্ট স্পটগুলোর অবস্থা খুবই খারাপ। এখানে বেশিরভাগ জায়গায় নিরাপত্তাজনিত ইস্যু দেখিয়ে যাওয়া যায় না। এইভাবে যদি হতে থাকে, আসলে বাংলাদেশের ট্যুরিজম ব্যবসা ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে। সরকার বিভিন্ন দিকে নজর দিচ্ছে, কিন্তু এই দিকে নজর দেওয়ার তাদের কোনো ইচ্ছাই নাই। অথচ এই ব্যবসা দিয়ে মালদ্বীপ দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় লোক। ভারত বিলিয়ন বিলিয়ন টাকা ইনকাম করে, আর আমাদের দেশের কোনো স্পটেই আপনারা শান্তিতে যেতে পারবেন না। বিশেষ করে বান্দরবন 3 বছর ধরে বন্ধ আছে। সেন্ট মার্টিনে সিজনাল ব্যবসা। সুন্দরবনে গেলে নানা রকমের রেস্ট্রিকশন। মানুষ যাবেটা আসলে কোথায়? এত বেশি মানুষ, যেখানে ফরেন টুরিস্ট আসার কথা, সেখানে বাঙালিরাই ঠিকভাবে যেতে পারে না। সাজেক যাওয়ার জন্য আর্মির একটাই চেকপোস্ট রয়েছে, ওখানে ভিডিও করা নিষিদ্ধ। ওই চেকপোস্টটায় নাম এন্ট্রি করে তারপরে যেতে হয়। এই প্রসিডিওরটা অবশ্য চাঁদের গাড়ির ড্রাইভাররাই সম্পূর্ণ করে, এটা নিয়ে ট্যুরিস্টদের কোনো রকমের চিন্তা করতে হবে না। তবে সামনে বাঘাইছড়ি গিয়ে আমাদেরকে একটা লাইন ধরতে হবে। ওই দুই পাশে দুটো আর্মির গাড়ি দিয়ে নিরাপত্তা বলয়ের ভেতরে সমস্ত ট্যুরিস্ট গাড়ি একসাথে সাজেক ভ্রমণ করে। অবশেষে আমরা বাঘাইছড়ি চলে এসেছি। এখানে আর্মির স্কর্ট দিবে, আমরা এখন অপেক্ষা করব। আস্তে আস্তে গাড়িগুলো আসবে, তারপরে সব স্কর্ট দিবে। এগুলো দেখেন সিএনজি যাওয়ার জন্য ওয়েট আছে। আর সামনে হচ্ছে চাঁদের গাড়ি রাখা রয়েছে, এটা হচ্ছে আর্মির মাঠ, আর উপরে আর্মি ক্যাম্প। বন্ধুরা, এই বাঘাইছড়ি আসার পরে এখানে সমস্ত গাড়ি লাইন ধরে এবং আর্মি সামনে পিছনে 2টা গাড়ি দিয়ে স্কর্ট দিয়ে তারপরে এই গাড়িগুলোকে সাজেকে নিয়ে যায়। এটা এখন থেকে নিয়ম করা হয়েছে। একটা স্কর্ট হয় সকালবেলা, যদি গাড়ির সংখ্যা কম থাকে তাহলে সেই স্কর্টটা 10টার মধ্যেই হয়ে যায়। আর গাড়ির সংখ্যা বেশি থাকলে 10:30 থেকে 11টা বেজে যায় গাড়ি ছাড়তে। আর আরেকটা স্কর্ট দেয় দুপুরের পরে 2টার সময়, এবং এই স্পেসিফিক টাইমেই শুধুমাত্র আপনারা সাজেক যেতে পারবেন। অন্য কোনো টাইমে আসলে কখনোই আপনারা সাজেক যেতে পারবেন না। এখান দিয়ে সিরিয়াল ধরে ধরে একটা একটা গাড়ি যাচ্ছে। আর এই জায়গাটা সম্পূর্ণ নিরাপদ, কারণ সার্বক্ষণিকভাবে আর্মির প্রহরা রয়েছে। এই বাঘাইছড়ি এসে আমাদেরকে অনেকক্ষণ ওয়েট করতে হলো, এখন অবশ্য গাড়ি ছেড়ে দিবে। এই আর্মি চেকপোস্টে ভিডিও করা সম্পূর্ণ নিষিদ্ধ, তাই আমরা চেকপোস্টটি পার হওয়ার পরে আবারও আমাদের চিত্রগ্রহণ শুরু করলাম।
অবশেষে অনেক চড়াই উতরাইয়ের পরে আমরা বাঘাইছড়ি ক্যাম্প পার হলাম। এখন এখান থেকে আর্মি স্কোয়াডে যাবে, পেছনে একটা আর্মির গাড়ি থাকবে, কিন্তু গাড়িগুলো কিন্তু ইন্ডিভিজুয়ালি যায়। চাইলে আপনারা মাঝে মাঝে দাঁড়াতে পারেন এবং বিভিন্ন বাজারে কেনাকাটাও করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে আপনারা তাড়াতাড়ি যেতে চাইলে অবশ্যই একটু ট্রেনে চলে যাবেন। এটা হচ্ছে বাগাইহাট বাজার বা বাগাইছড়ি। এই জায়গাটার দুটো নাম রয়েছে, অনেকে এটাকে বাগাইছড়ি বলে, আর এখানে স্থানে স্থানে লেখা রয়েছে বাগাইহাট। এখানে পাহাড়ি উপজাতিরা অনেকে এসেছে, এর কারণ হচ্ছে এখানে একটা পূজা চলছে। এই পূজার অনুষ্ঠানে অনেকেই জড়ো হয়েছে এখানে। এখানে দুই পাশে অনেক ঝাড়ু ফুল গাছ দেখা যাচ্ছে, এগুলো দিয়ে মূলত ফুলের ঝাড়ু বানানো হয়। আমরা এখন মাসালন বাজারে চলে এসেছি, এখানেও একটা আর্মি ক্যাম্প রয়েছে। আমরা এখন চাঁদের গাড়ির উপরে চলে এসেছি, এখানে কয়েকটা আর্মি ক্যাম্প আছে। ওই জায়গাগুলোতে উপরে বসা যায় না, এরপরে উপরে বসা যায়, তবে উপরে বসাটা নিরাপদ নয়, খুবই ঝুঁকিপূর্ণ। তাই আপনারা যদি কমফোর্টেবল ফিল না করেন তাহলে এখানে বসবেন না। আসলে এই সাজেক ভ্রমণের সবচেয়ে বেশি মজা হচ্ছে গাড়ির ছাদে বসে যাত্রা করা। তবে এখানে আর্মির রেস্ট্রিকশন থাকার কারণে গাড়ির ছাদে ভ্রমণ করাটা একেবারেই নিষিদ্ধ। এর কারণ হলো কোনো কারণে যদি ছাদের উপর থেকে কোনো পর্যটক পড়ে যান তাহলে মৃত্যু ছাড়া দ্বিতীয় কোনো গন্তব্য নেই। এই কারণে বিষয়টা খুবই ঝুঁকিপূর্ণ। আর আর্মি চেকপোস্টগুলো এই ব্যাপারটা নিয়মিতই চেক করে থাকে। এই কারণে যে সকল জায়গায় আর্মি চেকপোস্ট রয়েছে ওই সকল জায়গায় গাড়ির ছাদে উঠে ভ্রমণ করাটা এক প্রকারে অসম্ভব। এর কারণ হলো ওই সকল জায়গায় আর্মি চেক করবে এবং কোনো যাত্রীকে যদি ছাদের উপরে খুঁজেই পায় তাহলে তাদেরকে কান ধরে শাস্তি দিবে, এমনকি সাজেক যাওয়াও ক্যান্সেল হয়ে যেতে পারে। যার কারণে আপনাদের প্রতি আমার নির্দেশনা থাকবে, এত ঝুঁকি নিয়ে আপনারা কখনোই ছাদে ভ্রমণ করবেন না। তাহলে আমি কেন ভ্রমণ করছি? এর কারণ হচ্ছে উপর থেকে আসলে পাহাড়টা দেখতে কেমন সেটা দেখানোর জন্যই এই ঝুঁকি নেওয়াটা। আর ঝুঁকি না নিলে আপনাদেরকে দেখাবই বাকি করে। এই সাজেকের রাস্তার মজাই হচ্ছে বারবার উপরে ওঠা আর নিচে নামা। খাগড়াছড়ি থেকে সাজেকের এই রাস্তাটা হচ্ছে পাহাড়ের আঁকাবাঁকা ঢালে তৈরি করা একটা রাস্তা। এই পথে আপনাদেরকে অনেকবারই পাহাড়ের চড়াই বেয়ে উপরে উঠতে হবে, আবার চড়াই বেয়ে নিচে নামতে হবে। এরকমের ওঠানামার মধ্য দিয়েই আমাদেরকে একেবারে সাজেক পর্যন্ত চলে যেতে হবে। আর এই পাহাড়ের উপরে ওঠানামা করাটাই একটা অ্যাডভেঞ্চারের মতো। যদিও কেউ পায়ে হেঁটে এই পথে পাড়ি দেয় না, তারপরও গাড়িতে থাকলেও আপনারা অনুভব করতে পারবেন মারাত্মক লেভেলের রোমাঞ্চ। কারণ পাহাড়ের উপর থেকে যখন গাড়িগুলো নামে তখন রোলার কোস্টারের মতো ফিল হবে আপনাদের। এক কথায় বলতে গেলে এই যাত্রাটা আপনাদের কাছে বাম্পার কার কিংবা রোলার কোস্টারে যাত্রার মতো মনে হবে। সাজেকের রাস্তায় যেতে যেতে আপনারা অনেক শিশু বাচ্চাদেরকে দুই পাশে অভ্যর্থনা জানাতে দেখবেন। তারা মূলত চকলেটের জন্য দাঁড়িয়ে থাকে এবং এই শিশুগুলো কি খুবই ভালো লাগে, এদের ওয়েলকাম সব সময় মন কেড়ে নেয়। অনেকেই তাদেরকে চকলেট চিপস দেয়, এটা আসলে খুবই সৌহার্দ্যপূর্ণ একটা পরিবেশ। এটা হচ্ছে ফিরতি স্কোয়াড, মানে সাজেক থেকে একটা স্কোয়াডের গাড়ি ছেড়ে এসেছে আর আমরা যাচ্ছি খাগড়াছড়ি থেকে। প্রতিদিন এভাবেই খাগড়াছড়িতে সমস্ত গাড়ি একটা নির্দিষ্ট সময়ে সামনের দিকে একটা পুলিশের গাড়ির প্রহরা এবং পেছনের দিকে আর্মির গাড়ির প্রহরায় এক লাইন ধরে যাত্রা করে থাকে। আবার সাজেক থেকে আসার ক্ষেত্রেও একই নিয়মই পালন করা হয় এবং এই দুটো গাড়ির স্কোয়াড দেওয়া বহর একই সময় ছেড়ে আসে। যার কারণে সাজেকের মধ্যবর্তী এই জায়গায় এসে দুই দিকের গাড়িগুলোর ক্রসিং হয়ে থাকে। আর এই নিয়মমাফিক ক্রসিং বাদে আর কোনো যানবাহন কিন্তু আপনাদের পুরো রাস্তায় চোখে পড়বে না, কারণ আর্মি প্রোটেকশন ব্যতীত এখানে কোনো গাড়ি চলাচল করে না। সাজেক থেকে এই স্কোয়াডটা দেয় সকাল 11টার সময়, আর দুপুরবেলা আরেকটা স্কোয়াড দেয়, ওটা হচ্ছে দুপুর 2টার সময়।
মূলত পাহাড়িদের সাথে অনাকাঙ্ক্ষিত বিবাদে না জড়ানোর জন্যই এই ব্যবস্থা করা হয়েছে। যেহেতু এখানে অনেক পর্যটক আসে এবং পর্যটনের কারণেই কিন্তু এই এলাকার ব্যবসা বাণিজ্যর এতটা উন্নতি হয়েছে। আর পর্যটকরাও সারা বাংলাদেশ থেকেই কিন্তু এখানে বেড়াতে আসে। এ সকল বিবেচনা করেই এই নিরাপত্তা ব্যবস্থা। এখান থেকে সাজেকের দূরত্ব খুব বেশি একটা নয়, এখান থেকে সাজেকের দূরত্ব মাত্র 11 কিলোমিটার। এই বড়ই কেটা খালি মাথাটা নামায় ফেলাবা। আর এটাই হচ্ছে গাড়ির ছাদে ভ্রমণ করার সবচেয়ে বড় বিড়ম্বনা। চলতি পথে গাছের অত্যাচারে আপনারা এক প্রকারে পাগলই হয়ে যাবেন। আর বিশেষ করে বড়ই গাছ হলে তো আর কোনো কথাই নেই, কারণ বড়ই গাছের কাঁটায় পুরো শরীর রক্তাক্ত হয়ে যাবে। এছাড়া অন্য কোনো গাছপালার ডালে বেঁধেও আপনাদের মাথা কিংবা কপাল ফেটে যেতে পারে। সবকিছু মিলিয়ে এভাবে ছাদে জার্নি করাটা একদিকে যেমন রোমাঞ্চকর, অন্যদিকে খুবই ঝুঁকিপূর্ণ। এখানেও যানজট হয়, যখন দুই সাইডের স্পটের গাড়িগুলো একসাথে মিলিত হয় তখন এই ঝুঁকিপূর্ণ বাঁকগুলো পার হতে গিয়ে যানজট সৃষ্টি হয়। ওরে বাপ রে, এটা অধিক বাদ। বাংলাদেশের যতগুলো রাস্তা রয়েছে পাহাড়ি অঞ্চলে, তার মধ্যে সাজেকের রাস্তা হচ্ছে সবচেয়ে ভয়ানক রাস্তা। অন্যান্য জায়গায় কিন্তু এর চেয়ে উঁচু রাস্তা রয়েছে, কিন্তু এতটা ভয়ঙ্কর নয়। দেখেন কি অবস্থা, খুবই ঝুঁকিপূর্ণ অবস্থা। একটু 19-20 হলে কিন্তু একদম পগার পার। এই জন্য এখানে খুব সাবধানে গাড়ি চালাতে হয়। আর বিশেষ করে যারা অটো গাড়ি নিয়ে আসে তাদের ভোগান্তির কোনো শেষ থাকে না, কারণ এই পাহাড়ের চড়াইগুলো খুবই খাড়া খাড়া। এখানে ওই গিয়ার গাড়ি হলে উঠতে খুব সুবিধা হয়। আমরা এখন এরকমই একটা চড়াইতে উঠবো। এই যে দেখেন অটো গাড়িটার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আর আমরা দেখেন একদম সাই সাই করে টেনে উঠে যাচ্ছি। সাজেকের রাস্তায় আপনারা সব জায়গায় ছাদে উঠতে পারবেন না। এখানে আসলে ছাদে ওঠাটা একদম সম্পূর্ণ নিষিদ্ধ। আর বিশেষ করে আমি যদি দেখতে পাই তাহলে কিন্তু বড় ধরনের পানিশমেন্ট দেবে, যার কারণে আপনারা ভুলেও ছাদে উঠবেন না। দেখতে দেখতে আমরা মাসালং বাজারে চলে এসেছি। এটা এখানকার বিখ্যাত একটা বাজার। এখানে ঐতিহ্যবাহী একটা গেট বানানো হয়েছে এই খেজুরের পাতা দিয়ে। আর এখানে অনেক ধরনের শাকসবজি থেকে শুরু করে পাহাড়ের স্থানীয় অনেক খাবার দাবার পাওয়া যায়। আজকে বৃহস্পতিবার, আজকে হাট পাট, এখানে হাট বসে বৃহস্পতিবার, এই জন্য প্রচুর মানুষের সমাগম হয়েছে। পাহাড়ে কলা খুবই বিখ্যাত। এখানে অত্যন্ত কম দামে খুবই ভালো কোয়ালিটির কলা পাওয়া যায়। মূলত বাগাইহাট থেকে সাজেকের দূরত্ব হচ্ছে মাত্র 36 কিলোমিটার, কিন্তু পাহাড়ি রাস্তা হওয়ার কারণে এই পথে যেতে অনেকটাই সময় লেগে যায়। কারণ পাহাড়ের উপরে কিন্তু খুব বেশি একটা গতিতে গাড়ি চালানো যায় না। এই কারণে যেতে মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা সময় লেগে যায়। আর যাওয়ার পথে সময়টা আসার পথের চেয়ে অনেকটাই বেশি লাগে। এর কারণ হলো সাজেক ভ্যালির সর্বশেষ পাহাড়ের চড়াইতে উঠতে অনেক সময় লেগে যায়। আর ওই চড়াইটা হচ্ছে বাংলাদেশের ভেতরে সবচেয়ে ঝুঁকিপূর্ণ চড়াই। রাস্তার এই অংশ থেকে সাজেক পাহাড়টা খুব ভালোভাবেই দেখা যায়, তবে এখান থেকে কিন্তু সাজেক আরো অনেকটা দূরে। আর যাওয়ার পথে জায়গায় জায়গায় কিন্তু এই গাড়িটাকে রেস্ট নিতে হলো, কারণ এই পাহাড়ি রাস্তায় ইঞ্জিনের উপরে বেশ ভালোই প্রেসার পড়ে। এখানে আমাদের গাড়ি একটা ব্রেক নিল, কারণ ওই ফাইনাল চড়াইতে ওঠার আগে একটা ব্রেক নিয়ে নিল। গাড়ির ইঞ্জিন হিট হয়ে গিয়েছে। তার পাশাপাশি এই গাড়িটার ইঞ্জিনের কন্ডিশন ভালো নয়, এই জন্য দুটো গাড়ির ব্যবস্থা করা হয়েছে। আমাদের লোক সংখ্যা একটু বেশি, ওই দুটো গাড়িতে করে আমরা ইনশাল্লাহ উপরে উঠবো। আমরা চাঁদের গাড়িতে করে এখন চাঁদের দেশে যাচ্ছি। ছোট ছোট বাচ্চারা আছে। সাজেকের সর্বশেষ চড়াইটা উঠছি। এটাই খুব ঝুঁকিপূর্ণ একটা চড়াই এবং খুবই খারাপ। এখন পর্যন্ত আমরা সাজেকের যে রাস্তা ধরে এসেছি তার ভেতরে এই রাস্তাটা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এবং সবচেয়ে বেশি খাড়া আর সবচেয়ে বেশি সুন্দর।
এক কথায় বলতে গেলে ভয়ঙ্কর সুন্দর রাস্তা। এখান থেকে আমরা প্রায় 1000 ফুট খাড়া চড়াইয়ের উপরে উঠে যাব। আর পুরো রাস্তাটাই কিন্তু একেবারে সোজা খাড়া উঠে গিয়েছে। সাধারণত অন্যান্য দেশে এ ধরনের খাড়া চড়াই কিন্তু একটা জিগজ্যাগ রাস্তার মাধ্যমে উপরে উঠানো হয়, যেটাকে বলা হয় পাহাড়ি পাস। কিন্তু সাজেক পাহাড়ের ক্ষেত্রে এ ধরনের পাস তৈরি করা সম্ভব হয়নি, কারণ পাহাড়টিতে পর্যাপ্ত জায়গা ছিল না। এই কারণে এরকমের খাড়া পথ ধরে আমাদেরকে উপরে উঠতে হয়। এখানে জায়গায় জায়গায় উপজাতিদের ঘরবাড়ি রয়েছে, ওনারা স্থায়ীভাবে এখানেই বসবাস করে। আর চড়াইয়ের এই পথটা উঠতে অনেকেরই বেশ কষ্ট হয়। আর বলতে গেলে রোলার কোস্টারের প্রকৃত ফিলটা এই জায়গায় এসেই সবচেয়ে বেশি পাওয়া যায়। বাংলাদেশের যতগুলো পাহাড়ি রাস্তা রয়েছে তার মধ্যে এই সাজেকের রাস্তাটা হচ্ছে সবচেয়ে ঝুঁকিপূর্ণ রাস্তা, এবং এই কারণেই অনেক গাড়ি কিন্তু এই চড়াই বেয়ে উপরে উঠতে পারে না। বিশেষ করে অটো গাড়ির খুবই সমস্যা হয়, তাই আপনারা যারাই আসবেন অটো গাড়ি নিয়ে আসবেন না। তবে পথটা কিন্তু উঠতে গাড়ির বেশ সমস্যাই হয়। এই পথের অর্ধেকটা ওঠার পরে গাড়ির রেস্ট প্রয়োজন হয়, কারণ ইঞ্জিন ভীষণভাবে গরম হয়ে যায়। আর আমাদের ক্ষেত্রেও কিন্তু এর ব্যতিক্রম হলো না। আমরা এখন সেই ঝুঁকিপূর্ণ চড়াইটা উঠছি। আমরা এখানে সাজেকের ঝর্ণায় এসেছি। সাজেক ওঠার আগে একটা ছোট্ট ঝর্ণা পড়ে। এখানে অনেক আদিবাসীদের বাড়ি রয়েছে, ওনারা অনেক আদিকাল থেকে এখানে থাকে। আর আপনার বোধহয় অনেকেই জানেন সাজেকের ওপারই হচ্ছে ইন্ডিয়ার মিজোরামের বর্ডার, যার কারণে ওই অঞ্চল থেকেও কিন্তু অনেক মানুষ আদিকাল থেকেই এখানে এসে বসতি তৈরি করেছে। এখানে একটা ছোট ঝিরি ঝর্ণা রয়েছে, এবং এখানে স্থানীয় যারা রয়েছে ওনারা কিন্তু এখান থেকেই বিশুদ্ধ পানি সংগ্রহ করে। এই পানি খুবই ভালো খাওয়ার জন্য। আমরা এখন ফাইনাল চড়াইটা উপরে উঠছি। এটা হচ্ছে সবচেয়ে বড় পাহাড়। এইটা উঠতেই গাড়ির জানটা বের হয়ে যায়। তবে এইটা ওঠার পরে একটা অভূতপূর্ব দৃশ্য আপনারা দেখতে পাবেন। বন্ধুরা, এই গাড়িতে চললে আপনারা রোলার কোস্টারে ওঠার একটা অনুভূতি পাবেন। টাকা খরচ করে আর ওঠার দরকার নেই, এখানে উঠলেই হবে। এখানে যদি জিনিসপত্র ধরে না বসেন আপনারা, তাহলে মনে করেন যে আপনাদের মাথায় ঠুকা খেতে পারেন, বিভিন্ন রকমের সমস্যা আপনাদের হতে পারে। এই জায়গাটা খুবই ঝুঁকিপূর্ণ। এখানে প্রতি বছর অনেক দুর্ঘটনা ঘটে এবং অনেক হতাহতের ঘটনাও ঘটে। এই কারণে আপনারা যখন উপরে উঠবেন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এবং আল্লাহর কাছে দোয়া আজগার করতে থাকবেন। আর একদম ফাইনালি সাজেকে ওঠার আগে এই বাড়িটি হচ্ছে সর্বশেষ কোনো উপজাতিদের বাড়ি। অবশেষে আমরা সাজেক চলে এসেছি এবং উপরে উঠি একে একে বিভিন্ন কালারফুল রিসোর্টগুলো আমাদের চোখে পড়ছে। একেবারে পাকা 2 ঘন্টা বসে আমরা বাগাইহাট থেকে এই সাজেক পর্যন্ত এলাম। আর এই সাজেকে আমরা একদিন অবস্থান করব। এই কারণে আমাদের এই গাড়ি প্যাকেজ রেট নিল ৯,৫০০ টাকা। আর গাড়িটি সাজেকে আনার পাশাপাশি সাজেকের সমস্ত স্পটও আমাদেরকে ঘুরিয়ে দেখাবে। অবশেষে আমরা সাজেক চলে এসেছি। নেমেই প্রথমে আপনাদের চোখে পড়বে আর্মির তৈরি করা কটেজ। এটাই এই সাজেকের সর্বপ্রথম কটেজ ছিল। এর আগে কিন্তু এখন যেসব কটেজ আপনারা দেখতে পান এটার বাদে অন্য কিছুই ছিল না এখানে। সুতরাং এই ছিল আমাদের খাগড়াছড়ি থেকে সাজেক ভ্রমণের গল্প। ইনশাল্লাহ আগামী পর্বে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে সাজেকের বিশেষ ব্লগ নিয়ে। সে পর্যন্ত তাহলে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।